হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পিএসসি মিসেলিনিয়াস জিএস পেপারের একটা খুব খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে চলো টপিকটা চলে যাচ্ছি। আসলে একটা টপিক শুরু করার আগে 5-10 মিনিট ধরে বকবক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ডাইরেক্ট আমরা টপিকে যাব। দেখো, আজকের টপিক কি রয়েছে? রাশিয়া ইউক্রেন সংঘাত একটি পর্যালোচনা, কারণ প্রধান ঘটনা, বৈশ্বিক প্রভাব। এই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে রাশিয়া, এই যে ইউক্রেন, এবার কোন জায়গাগুলোতে মানে অধিকৃত হয়েছে সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, হেল্ড অর রিগেইনড বাই ইউক্রেন, এই যে পার্পল কালারের যে জায়গাগুলো, আর রেডের যে জায়গাগুলো দেখছো এগুলো দেখো রাশিয়ান মিলিটারি কন্ট্রোল। রাশিয়ান মিলিটারি কন্ট্রোলে কিন্তু এই এতটা জায়গা কিন্তু চলে এসেছে। রাশিয়ান অ্যাডভান্সেস, সেগুলো হলো এই যে র‍্যাগ র‍্যাগ দাগ রয়েছে, এগুলো রাশিয়ান অ্যাডভান্সেস। আর ডিরেকশন অফ রাশিয়ান অ্যাডভান্সেস, কোন কোন ডিরেকশনে হয়েছে এই ডিরেকশনের একটা ম্যাপ আমি এখানে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, জিএস পেপারে লেখা কিভাবে লিখবে সেটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে কখন কোন পয়েন্টগুলো লিখবে না লিখবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে সবকটা বলে দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি তোমাদের মিসেলিনিয়াস জিএস এর কিন্তু ব্যাচ চলছে। ঠিক আছে, নোটস বাংলা এবং ইংলিশ দুটোতেই পাবে। যাদের ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে নেবে, আর যাদের বাংলায় কমফোর্টেবল তারা বাংলায় নেবে। আর যারা ইংলিশে নিচ্ছে তাদের যদি মনে হয় যে না আমি বাংলাটা একবার পড়ে নিই তাহলে আমার ইংলিশটা মনে রাখতে সুবিধা হবে, সেই ফেসিলিটিও আছে। কারণ দুটো নোটসই কিন্তু তোমাদের একই গ্রুপে দেওয়া হয়। যার যখন যেটা পছন্দ সে তখন সেটা দেখে নিতে পারে, সে বাংলায় লিখুক আর ইংলিশে লিখুক। ঠিক আছে, সপ্তাহে দুটো করে ক্লাস পাবে, মান্থলি তোমাদের এক্সাম নেওয়া হবে, লাইভ ক্লাস পাবে প্লাস রেকর্ডেড, কোনো কারণে করতে পারলে না রেকর্ডিং পেয়ে যাবে। অলরেডি কোন কোন টপিকগুলো ক্লাসে করানো হয়েছে দেখো, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, গ্রিন হাইড্রোজেন, বাংলাদেশ ক্রাইসিস, ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, এটা কিন্তু করিয়েছি। আজকের টপিকটা কিন্তু আলাদা। ঠিক আছে, আজকের টপিকটা দেখো, আজকের টপিকটা হলো রাশিয়া ইউক্রেন সংঘাত, এটা হলো বৈশ্বিক প্রভাব। হ্যাঁ, ইন্টারন্যাশনালি কি কি এফেক্ট পড়েছে সেটা আমরা দেখব। আর ক্লাসে আমি কোনটা করেছি, ক্লাসে আমি করেছি হলো ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে কি প্রভাব পড়েছে, ইন্ডিয়ার কি রোল ছিল, আর হলো সব থেকে ইম্পর্টেন্ট G20 সামিট, এটাও কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, এগুলো হলো ক্লাসে করানো হয়েছে। বাকি ধরো অ্যাব্রিভিয়েশন, জিকে, শর্ট কোশ্চেন, ওগুলো পিডিএফ আকারে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, সরি, ঠান্ডা লেগে গেছে, সরি। দেখো, রাশিয়া ইউক্রেনের এই যে কনফ্লিক্ট, এটাতে মূল অংশগ্রহণকারী কে ছিল? প্রথমে তো রাশিয়া হবে, স্বাভাবিক। বলেছে রাশিয়ার ভূমিকা এবং সংঘাতে তাদের উদ্দেশ্য। ঠিক আছে, রাশিয়ার ভূমিকাটা সব থেকে মেইন ছিল। নেক্সট দেখো, ইউক্রেন, বলেছে ইউক্রেনের সংগ্রাম এবং তাদের প্রতিরোধের কাহিনী, এই ব্যাপারটা দেখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, ন্যাটো, ন্যাটোর প্রতিক্রিয়া এবং তাদের অংশগ্রহণের বিস্তারিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ন্যাটো। ঠিক আছে, কারণ ন্যাটো ইউক্রেনকে তাদের আন্ডারে নিতে চেয়েছিল, যেটার জন্য রাশিয়া বাধা দিচ্ছিল। তো এই নিয়ে কিন্তু এই কনফ্লিক্টটা আস্তে আস্তে শুরু হয়। তো ন্যাটোর রোলটা ইয়ে, আর ইউই হলো দেখো ইউইর প্রতিক্রিয়া এবং মানবিক সহায়তা। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে 2022 সালের আক্রমণ, 24শে ফেব্রুয়ারি কি হয়, রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। ঠিক আছে, লক্ষ্য কি ছিল? ইউক্রেনের সরকার পতন করা। আক্রমণ যখন করেছে নিশ্চয়ই এমন তো না যে আক্রমণ করলো গেল ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলো করে চলে আসলো, এই জন্য তো আক্রমণ করেনি। আক্রমণ করেছে মানে কি ওখানকার সরকারকে একদম শেষ করে দেবে, দিয়ে নিজেরাও এটা অধিগ্রহণ করবে। তো এটা তো বোঝাই যাচ্ছে, এটা মুখস্থ করার কিছু নেই। লক্ষ্য হলো কি ইউক্রেনের সরকারের পতন। আর কি লক্ষ্য দেখো, ইউক্রেনের ন্যাটোর সাথে সংহতকরণ প্রতিরোধ করা, ইউক্রেন যাতে ন্যাটোতে ইনক্লুড হতে না পারে সেই ব্যাপারটাকে আটকানো হলো রাশিয়ার একটা মূল লক্ষ্য। আর ইউক্রেনে রাশিয়ার প্রভাব বজায় রাখা। ঠিক আছে, হিস্ট্রি দেখলে দেখতে পাবে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নে সব থেকে শক্তিশালী দেশ ছিল হলো রাশিয়া, তারপরে সেকেন্ড পজিশনে ছিল হলো ইউক্রেন। ঠিক আছে, তারপরে ইউক্রেন যখন স্বাধীন হয়ে গেল, ইউক্রেন স্বাধীন হয়ে যাওয়ার পরে কি হলো, ইউক্রেন স্বাধীন হয়ে যাওয়ার পরে রাশিয়া চাইলো যে স্বাধীন হয়েছে তো কি হয়েছে, আমরা ওটার উপর একটা প্রভাব রাখবো। যেমন ইংরেজরা আমাদের ইন্ডিয়ার উপর একটা প্রভাব রাখতে চেয়েছিল, তারা দেশ থেকে চলে গেলেও কিছু জিনিস এমন করে গেছে যে তাদের কন্ট্রোলের মধ্যে থাকবে, এরকম একটা ব্যাপার। তো রাশিয়াও এরকম একটা প্রভাব রাখতে চেয়েছিল এবং এখনো সেটা রাখতে চায়, এবং যার জন্য কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে বা যুদ্ধটা তৈরি হয়েছে।
আশা করি বুঝতে পারছো। যদি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা দেখো অনেকে সবাই লাইক করো না, হ্যাঁ মানে যারা লাইক করো না তারা কেন লাইক করো না সেটাও কমেন্টে জানিও, যে ম্যাম এটা একটু অসুবিধা হয়েছে, আপনি এটা এভাবে বললে আমাদের বুঝতে সুবিধা হতো, এই জন্য আমরা লাইক করিনি, সেটা একটু জানিও। ঠিক আছে, যারা দেখছো প্রত্যেকে লাইক করো, প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, কোন কোন টপিকের ওপর তোমরা ক্লাস চাইছো সেটাও কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের জন্য কিন্তু জিএস পেপারের ক্লাসও নিয়ে আসবো। ঠিক আছে, আর ম্যাথের ডেসক্রিপটিভের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, অনেকেই আমাকে বলছে অ্যাকচুয়ালি কি হয়, ডেসক্রিপটিভে একটা মানে অল্প সময়ের মধ্যে বেশি অঙ্ক তো করা যায় না ডেসক্রিপটিভ ভাবে, এটা তো আর শর্ট ট্রিক না ডেসক্রিপটিভ ব্যাপার। তো অনেকেই বলছে ম্যাম একটা ব্যাচ স্টার্ট করুন। ঠিক আছে, তো ওই জন্য ব্যাচটা স্টার্ট হবে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও ডেসক্রিপটিভ ম্যাথের জন্য, ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস অলরেডি আপলোড রয়েছে, তোমরা ক্লাসগুলো দেখো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে এইভাবে বোঝালে আমরা বুঝতে পারছি, তাহলে যদি সহজ লাগছে আর কি, তাহলে ক্লাসে জয়েন হতে পারো। ঠিক আছে, একদম ধরে 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 করানো হবে, এমন না যে একদম তুমি বোঝো না বোঝো আমি করিয়ে দিয়ে চলে গেলাম, এরকম না। না বুঝলে 100 বার বোঝানো হবে, এটুকু আমি তোমাদের একদম এখানে কথা দিলাম। ঠিক আছে, চলো। যুদ্ধের প্রধান পর্যায় কি ছিল? প্রাথমিক আক্রমণ ফেব্রুয়ারি থেকে মার্চ 2022 রাশিয়ার বাহিনী দ্রুত অগ্রসর হয়। ঠিক আছে, রাশিয়ার বাহিনী কি হয়? দ্রুত অগ্রসর হয়। এটা হলো কি প্রাথমিক আক্রমণ। তারপরে কি স্থিতিশীলতা এবং অবরোধ এপ্রিল থেকে জুন পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে তীব্র লড়াই হয়। পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে কি হয়? তীব্র লড়াই, মানে প্রথমে আক্রমণ করে দিলে একদম এন্টার করে গেল ইউক্রেনে। ঠিক আছে, এবারে কি হলো? এপ্রিল থেকে জুন পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে তীব্র লড়াই হয়। ইউক্রেনের পাল্টা আক্রমণ হয় কখন? সামার সিজনে হয় 2022, এবং বর্তমান সময় পর্যন্ত ইউক্রেন গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করে। ইউক্রেন কি করে? তাদের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সেগুলো আবার রাশিয়ার আন্ডার থেকে কিন্তু পুনরুদ্ধার করে। ঠিক আছে, তো এটা হলো যুদ্ধের প্রধান পর্যায়। ঠিক আছে, আচ্ছা বৈশ্বিক প্রতিক্রিয়াটা বলার আগে আর একটা জিনিস বলে দিই, ওটা বলা হয়নি। তোমাদের যদি কারো পিডিএফ এর প্রয়োজন হয়, কিসের পিডিএফ? বাংলা প্রতিবেদন, ঠিক আছে, প্রায় 60টা মতো রয়েছে। ইংলিশ রিপোর্ট, ওটাও প্রায় 60টা মতো রয়েছে, 59 to 60 এরকম হবে। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করে নিও। আর প্রেসি কিন্তু তোমাদের জন্য নতুন তৈরি করা হয়েছে, 150টা প্রেসি কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস, 150টা প্রেসি কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় এই জিনিসগুলো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু প্রেসি রিপোর্ট প্রতিবেদন এগুলো নিয়ে নিতে পারো। এগুলোর কোনো অনলাইন ব্যাচ নেই। কেন নেই? কারণ আমরা ইউটিউবেই একদম ফ্রিতে কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসছি, প্রতিবেদন রিপোর্ট কারেন্ট টপিক। দেখবে রিসেন্ট ইংলিশে যে টপিকটা তোমাদের রিপোর্ট হিসেবে দেওয়া হয়েছে ওটা একদম নভেম্বরের এন্ডের কিন্তু ঘটনা। ঠিক আছে, একদম কারেন্ট টপিক আমরা ইউটিউবেই দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারো। এবার কি অনেকের প্রয়োজন হয় যে আমি পিডিএফটা নিয়ে নিই, আমার সময় হচ্ছে না, ঠিক আছে, তো তারা চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, এমন না যে পিডিএফ দেওয়া হচ্ছে বলে ক্লাস আসবে না, ক্লাস কিন্তু ডেলি আসছে। যারা নিয়েছো তারা দেখছো যে ক্লাস ডেলি আসছে, সারাংশ কিন্তু প্রত্যেক দিন আসছে, রিপোর্ট অল্টারনেট ডে করে আসছে, বাংলা প্রতিবেদন রিপোর্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো করে এই কটা দিন দাও, কারণ এই সময়টা কিন্তু আর পাবে না। বৈশ্বিক প্রতিক্রিয়া দেখো, কূটনৈতিক প্রচেষ্টাটা কেন করা হয়েছে? শান্তি রক্ষার জন্য। ঠিক আছে, একটা শান্তি আলোচনা, যাতে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা শান্তিময় পরিস্থিতি ঠিক তৈরি হয়, তার জন্য একটা কূটনৈতিক প্রচেষ্টা করা হচ্ছে। নেক্সট দেখো বলেছে ইউক্রেনকে সামরিক সহায়তা। ন্যাটো এবং পশ্চিমা দেশ যেগুলো রয়েছে, মানে ন্যাটো চেয়েছিল ইউক্রেনকে নিতে তার আন্ডারে, ঠিক আছে, কিন্তু রাশিয়া সেটা হতে দেয়নি। তো ইউক্রেনকে কি করেছে? সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা কে করেছে? ন্যাটো এবং পশ্চিমা দেশ থেকে কিন্তু সেই সহায়তা এসেছে। আর একটা কি কাজ যাতে এটা বন্ধ হয়? রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা। ঠিক আছে, ইকোনমিক একটা কি বলবো, ইকোনমিক একটা নিষেধাজ্ঞা কিন্তু এখানে অর্থনৈতিক। কাউকে দুর্বল করতে গেলে কি করতে হবে? টাকা পয়সা দিয়ে দুর্বল করতে হবে। এটা তো দেশের ব্যাপার না। একটা এমন না যে তুমি দোষ করেছো, তুমি কান ধরে উঠবোস করো, তুমি এই করো। একটা ছোট বাচ্চা তো না, এটা একটা দেশ। একটা দেশকে দুর্বল তখনই করা যাবে যখন তার ইকোনমি
ডাউন হয়ে যাবে, যখন তার মার্কেট ফল করে যাবে তখনই কিন্তু সেই দেশটা দুর্বল হয়ে যাবে। তাহলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কিন্তু করা হয়েছে। এবারে এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি পড়েছে দেখো। তেলের দাম বৃদ্ধি, বিশ্ববাজারে তেলের দাম কিন্তু বেড়ে গেছে এই যুদ্ধের প্রভাবে। কি কি প্রভাব, এগুলো কিন্তু একটু ডিটেলসে আলোচনা করতে হবে, ঠিক আছে। আমি পয়েন্টগুলো দিয়ে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি কি কি তোমাদের লিখতে হবে। কৃষি সরবরাহ ব্যবস্থার সমস্যা, গম রপ্তানিতে ব্যাঘাত, ঠিক আছে। কৃষির ক্ষেত্রে, এগ্রিকালচারেও কিন্তু এটার একটা এফেক্ট পড়েছে। রাশিয়ার অর্থনীতি দেখো ডাউন হয়েছে, ঠিক আছে, রাশিয়ার অর্থনীতিতে মন্দা। শক্তি সংকট, বিশ্বব্যাপী একটা শক্তি সংকট কিন্তু দেখা দিয়েছে, ঠিক আছে, বিশ্বব্যাপী একটা শক্তির সংকট দেখা দিয়েছে। খাদ্য সংকট, খাদ্যের দাম বৃদ্ধি এবং ঘাটতি, খাদ্যের দাম বেড়ে গেছে এবং ঘাটতি দেখা দিয়েছে। এটা হলো এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, ঠিক আছে, ইকোনমিক এফেক্ট। ভূ রাজনৈতিক পরিণতি কি হয় দেখো, বলেছে ন্যাটোর ঐক্য, ন্যাটোর মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। ন্যাটোর মধ্যে যারা যারা যে সমস্ত দেশ রয়েছে তাদের মধ্যে যে ঐক্যটা, বন্ডিংটা, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের কনফ্লিক্টের মধ্যে। মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি তুমি তোমার 3-4 জন বন্ধু মিলে একটা টিম রয়েছে, যে আমরা কারো কোনো অসুবিধা হলে আমরা সবাই এক হব। এবার বাইরে থেকে ধরো কেউ এসেছে, এসে তোমাদের টিমের কাউকে বা তোমরা যাকে টিমে নিতে চাইছো, ঠিক আছে, তাকে কি করলো, তার উপরে অ্যাটাক করলো, তাকে মেরে টেরে চলে গেল, ঠিক আছে। তোমরা তখন কি করবে, ওকে গিয়ে সাপোর্ট দেবে, যে চল কি হলো আমরা দেখছি, তাই তো, মানে মুভিতে যেরকম দেখা যায় আর কি। তো এরা কি করলো, এরা আরো ঐক্যবদ্ধ হলো যে না, ওকে আমরা হেল্প করব, ঠিক আছে, যাকে মেরে গেছে তাকে আমরা হেল্প করব। এরা আরো ঐক্যবদ্ধ হলো, এদের মধ্যে বন্ডিং আরো স্ট্রং হলো, হয়ে তারা ওকে হেল্প করবে। যে আক্রমণ করেছে, মানে রাশিয়া আক্রমণ করেছে, রাশিয়ার এগেনস্টে কাজ করার জন্য, ঠিক আছে। তো কি হলো, ন্যাটোর ঐক্য, ন্যাটোর মধ্যে ঐক্য কি হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। খুব সহজভাবে বুঝবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, শুধু মুখস্থ করে কিন্তু সম্ভব না, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এত কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, এত মানে নতুন নতুন আরো কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক আসছে। তো এই এত কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক কভার করতে গেলে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে জিনিসটা। ইনফরমেশন গুলো মুখস্থ করো, কিন্তু জিনিসটা বোঝো, না হলে কিন্তু লিখতে গেলে মনে হবে কি, এক ধারা যদি মুখস্থ করো মনে হবে এই লাইনের পরে কি লাইন ছিল। এই ব্যাপারটা যেন কারো না হয়, প্রত্যেকে বোঝো, বুঝে কিন্তু তৈরি করো। রাশিয়া পশ্চিম উত্তেজনা, রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বেড়েছে। পশ্চিমা বলতে এখানে কাদের, ন্যাটোর যে সমস্ত দেশগুলোর কথা রয়েছে আর কি, সেগুলোর কথা বলা হয়েছে। চীনের ভূমিকা, চীনের রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব, হ্যাঁ, চীনের সঙ্গে রাশিয়ার একটা ভালো সম্পর্ক রয়েছে। তো এটা বলতে গিয়ে একটু বলে রাখি, ইন্ডিয়ার কথা একটু বলি, ইন্ডিয়ার কথাটা এখানে দেওয়া নেই। তো ইন্ডিয়ার কি রোল ছিল, ইন্ডিয়া এই যে মনে করো পশ্চিমা দেশ রাশিয়া, এদের মধ্যে যত কনফ্লিক্ট, যত আলোচনা হয়েছে, ঠিক আছে, রাশিয়ার এগেনস্টে ইন্ডিয়া কিন্তু কোনো রকম কোনো ভোটিং করেনি, ঠিক আছে। রাশিয়ার এগেনস্টে ইন্ডিয়া কোনো রকম কোনো ভোটিং করেনি। কেন করেনি, কারণ রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার একটা কূটনৈতিক সম্পর্ক বলো, একটা অর্থনৈতিক সম্পর্ক বলো, একটা বাণিজ্যিক সম্পর্ক বলো, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া চায়নি রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক। আরেকটা কারণ কি, রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো। এবার রাশিয়ার সঙ্গে চীনের যেহেতু সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সঙ্গে চীনের সম্পর্ক খারাপ, এবার ইন্ডিয়ার সঙ্গে যদি রাশিয়ারও সম্পর্ক খারাপ হয়, তখন দুজনে মিলে ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু কাজ করার একটা সুযোগ পেয়ে যাবে। এবার যদি ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হয়, চীনের সঙ্গে যতই সম্পর্ক ভালো থাকুক, ঠিক আছে, চীন কিন্তু চট করে ইন্ডিয়ার এগেনস্টে কিছু করার সাহসটা পাবে না বা করবে না। তো এটাও কিন্তু একটা ভূমিকা, যে ইন্ডিয়া কিন্তু এই যুদ্ধের ব্যাপারে পুরোপুরিভাবে নিরপেক্ষ থেকেছে এবং শুধু চেয়েছে শান্তি প্রতিষ্ঠা হোক। কারোর এগেনস্টে কিন্তু ইন্ডিয়া কোনো রকম কমপ্লিমেন্ট বলো বা কোনো রকম ভোট দান এটা কিন্তু করেনি। এটা একটা ইন্ডিয়ার রোল। আচ্ছা, বৈশ্বিক নিরাপত্তা, ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি। এবারে এই যে যুদ্ধ হলো, যুদ্ধের জন্য কি হলো, এবারে এই যে যুদ্ধ হলো, যুদ্ধের জন্য কি হলো, বৈশ্বিক যে দেশগুলো রয়েছে বা ইউরোপীয় যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, যারা ধরো সামরিক দিক থেকে হেল্প করেছে এরকম, তাদের কি হলো, সামরিক ব্যয় বৃদ্ধি হলো, তাই না। একটা যুদ্ধ হওয়া মানে কি, অস্ত্র শস্ত্র গোলাগুলি এগুলো অনেক প্রচুর পরিমাণে লাগবে, তো এগুলোকে একটা সামরিক ব্যয় কিন্তু বৃদ্ধি হলো। নেক্সট দেখো কি বলেছে,
বলেছে প্রযুক্তি এবং তথ্য যুদ্ধের ভূমিকা। হ্যাঁ, সাইবার আক্রমণ হয়েছে, ড্রোন এবং আধুনিক অস্ত্র এখানে ইউজ হয়েছে, ইউক্রেনের অবকাঠামো এবং সরকারি সাইটে সাইবার আক্রমণ, ইউক্রেনের যে সরকারি যে অফিসিয়াল সাইট সেটাতে সাইবার অ্যাটাক হয়েছে। ঠিক আছে, মানে যুদ্ধ মানে তো সবসময় গুলি করা না, সাইবার অ্যাটাক করেও এখন যুদ্ধ হয়। আচ্ছা, ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ড্রোন এবং পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করার জন্য কি করেছে? ড্রোন ইউজ করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। রাশিয়ার পক্ষ থেকে মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা, রাশিয়ার পক্ষ থেকে কি করেছে? মিথ্যা ইনফরমেশন কিন্তু প্রচার করার একটা চেষ্টা চলেছে। ঠিক আছে, তাহলে এটা হলো কি প্রযুক্তি এবং তথ্য যেগুলো রয়েছে ইনফরমেশন, এগুলোর যুদ্ধে কি ভূমিকা ছিল। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি বলতে পারো। আচ্ছা, এবারে হলো বর্তমানে কি কি চ্যালেঞ্জ রয়েছে। দেখো, স্থিতিশীল এবং উত্তেজনার ঝুঁকি। ঠিক আছে, বলেছে পূর্ব ইউক্রেনে চলমান যুদ্ধ যেখানে কোনো পক্ষই পূর্ণ বিজয় অর্জন করতে পারেনি। ঠিক আছে, স্থিতিশীলতা আর কি উত্তেজনার ঝুঁকি এখনো রয়েছে, কারণ কোনো পক্ষই এখনো কিন্তু পূর্ণ বিজয়, পুরোপুরিভাবে বিজয় অর্জন করতে পারেনি। পারমাণবিক হুমকি কি বলেছে? বলেছে রাশিয়ার পারমাণবিক সম্পর্কিত হুমকি এবং আন্তর্জাতিক নিরাপত্তা একটি বড় উদ্বেগ। হ্যাঁ, রাশিয়া কি করেছে? পারমাণবিক হামলা করে দেবো, পরমাণু হামলা করে দেবো, এরকম একটা হুমকি দিয়েছে, এবং আন্তর্জাতিক একটা নিরাপত্তা। এবার যদি পরমাণু হামলা হয়, এটা তো শুধু এমন না যে পার্টিকুলার জায়গায় করলো সেটার উপরে এফেক্ট পড়বে, এটা টোটাল কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় উদ্বেগের বা চিন্তার বিষয় যদি পারমাণবিক হুমকি দেওয়া হয়ে থাকে। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পুনর্গঠন, যুদ্ধ শেষে ইউক্রেনের পুনর্গঠন এবং অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। এই যে যুদ্ধ হয়েছে, অর্থনীতি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছে, তাই তো, তার মানে অর্থনীতি মার্কেট আস্তে আস্তে নেমে গেছে। তো এই ব্যাপারটাকে আবার পুনর্গঠন করা, পূর্ব ইউক্রেনকে আবার নতুন করে ঠিকঠাক করা, এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে। কিভাবে এই যে অর্থনীতিটা এটা আবার আস্তে আস্তে গ্রো করবে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের প্রশ্ন। এবার আমরা শেষ করব। দেখো, বিশ্ব ব্যবস্থায় প্রভাব, বলেছে সংঘাত বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড়। ঠিক আছে, বিশ্ব রাজনীতিতে এটা কি হয়েছে? একটা নতুন মোড় এনে দিয়েছে। আর কি, শান্তির পথে শান্তি আলোচনা, কূটনৈতিক প্রচেষ্টা, এগুলো চলছে। ঠিক আছে, তো শান্তি আলোচনার জন্য বিভিন্ন রকম চুক্তি, বিভিন্ন রকম আলোচনা, ঠিক আছে, এগুলো কিন্তু করা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো যে রাশিয়া ইউক্রেনের এই যে একটা যুদ্ধময় পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য বর্তমানে কি কি প্রভাব পড়েছে বা বিশ্ব রাজনীতিতে কি কি প্রভাব পড়েছে। তো যারা যারা নিজেরা নোট প্রিপেয়ার করছো, এটা থেকে একটা নোট প্রিপেয়ার করে ফেলো। ঠিক আছে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর যদি কেউ ব্যাচে জয়েন হতে চাও, ব্যাচে জয়েন হয়ে যাও, ব্যাচ কিন্তু অলরেডি চলছে। কোনো রকম কোনো হেডেক নিতে হবে না, সমস্ত নোটস আমি তৈরি করে দেবো, পড়ে বুঝিয়ে দেবো, এবং তোমরা প্রিপেয়ার করবে, এক্সাম দেবে, ব্যাস। ঠিক আছে, যদি ক্লাসে জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে, ডেমো নোটস নিয়ে কিন্তু জয়েন হয়ে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।